আরে আমার কেন জানি মানে এই ঘাটটা ব্যথা করছিল তখন। তো আমি বললাম ও আমার আজকে সকাল থেকে কেমন হচ্ছে, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। বিলিভ করেন মানে উফ, কিভাবে বুঝাবো যে এত ভয়ঙ্কর, মানে দাঁত কেমন, তারপর মানে চুলগুলা হলো একদমই হলো মানে কি বলবো, উঠতেছিল তো উঠতেছিল, তারপর ডালগুলাতে লাগতেছিল, অনেক লম্বা চুল। মানে মনে হচ্ছে যে ও আরো বেশি, মানে এত শব্দ করে মানে এরকম সাউন্ড করে হলো ও খাচ্ছে মানে পাশে আরেকজন। হ্যাঁ। নাসরিন কোথা দেখি এখানে আসলো, নাসরিন তো নেই। আমি তোমরা কি আমার সাথে ফাইজলামি করো, এই যে ও আমার পাশে বসা তখনও উনি, দেখতে পাচ্ছেন আপনি হ্যাঁ নাসরিনকে? তখন আমি দেখতে পাচ্ছি। ওরা দেখতে পাচ্ছে না? একদমই হলো মানে ওকে একদম ফুললি আমি দেখতে আর পাচ্ছি। নিচে যারা দাঁড়ায় আছে ওরা দেখতে পাচ্ছে না? না, তো ওদের আমি ভাবতেছি যে টিনের কারণে হয়তো বা ওরা দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে না। সেইম উনি মানে বসে এই যে পেট থেকে নাড়ি বুড়ি খুলে উনি ধুইতেছে। কেউ ছিল না ওখানে? না, একদম দেখেন আমার মানে গায়ের লোম দাঁড়িয়ে গেছে। উফ। ভূতের গল্প ঠিক ততক্ষণ পর্যন্ত অবিশ্বাস্য যতক্ষণ পর্যন্ত নিজের সাথে না ঘটছে। যদি ঘটে একবার তাহলে টের পাবেন কত ধানে কত চাল। আফিন্দি আমাদের সাথে। আফিন্দি, আপনি তো অ্যাক্টিংও করেন, মডেলিং করছেন। জি, আপনার সাথে এই ঘটনা কেমন করে ঘটলো বলেন তো? আসলে আমার সাথে ঘটনাটা ঘটে আমি একদম ছোটবেলা। তখন আমার বয়স ৫। আমার গ্রামের বাড়ি হলো সিলেট। বড়ই গাছ ছিল আমাদের একটা, অনেক আগের। সেটাতে এত মানে পরিমাণ বড়ই আসতো, যেটা হলো আপনার মানে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। হুম। তো সেটা আসলে একটা ভৌতিক বিষয় ছিল। অনেকেই ভাবতেন যে এই বড়ই গাছটাতে এত বড়ই কি জন্যে আসে? আমি আসলে কৌতূহলবশত মানে ছোটবেলায় একটু মানে বেশি চটপটে ছিলাম। গাছে ওঠা, বিশেষ করে ওই গাছে ওঠাটা আমার মানে এত পছন্দের ছিল। তারপর যখন বড়ই পাকতে শুরু করলো, অটোমেটিকলি সবাই যায় গাছের নিচে। আর আমি মানে হলো যখনই বড়ইটা একটু পেকে আসে তখনই হলো আমি আমি নিজেও জানি না এটা, আমি এখনো আমি এটা আসলে মানে বুঝাতে পারি না কাউকে। এরকম হয় যে আমি এইভাবেই দেখতেছি গাছটা, মানে বড়ইগুলো মনে হচ্ছে যে আমাকে যেতেই হবে। ডাকছে। হ্যাঁ, কিন্তু আম্মু বলতেন যে বাবা তুমি এই টাইমে, আমি আসলে মানে ছোটবেলায় এত বেশি ফর্সা ছিলাম। হুম। আর আপনি এখনো অনেক সুন্দর। হ্যাঁ, তারপরেও আপনার চুল মানে আমার চুলটা হলো পড়তে পড়তে এই অবস্থা এখনো যেটা আছে। কিন্তু ছোটবেলা দেখি, হলো মানুষদেরকে দেখান, আমরা দেখতে পাচ্ছি। এই যে হলো চুল। আরে বাহ! অনেক লম্বা। হ্যাঁ, লম্বা। কিছুদিন আগে আমার একটা নাটকের কাজের জন্য আসলে চুলটা একটু ছোট করা। তো আম্মু বলতেন যে দেখো দুপুরের টাইম, তুমি হলো উনারা এটা একটু বেশি বিশ্বাস করেন জি। যে দুপুর টাইম হয়ে গেছে বাবা, তুমি অবশ্যই গাছের নিচে যাবা না। হুম। তো আমি তো আর ওই যে আমার একটা মানে বিষয় মায়া, একটা বিষয় গাছের প্রতি, আমি বলতাম যে না। ওই দিন যেই দিনের ঘটনাটা আমার আসলে মানে বলা, ওই দিন দুপুর টাইম ছিল না। হুম। ফজরের পরে মানে আমরা হলো সবাই আমাদের যে কাজিনরা ছিল তারা সবাই মিলে হলো মক্তব মানে মসজিদে আমরা আরবি পড়া পড়তে যেতাম। তো আমি তখন কোরআন শরীফে পড়ি। আমার আসলে ক্লাস 3-তে ওঠার সাথে সাথে আমি আল্লাহর রহমতে কোরআন শরীফটা মানে শেষ করে ফেলছি। সেখানে আপনার ভাবলাম যে যখনই মানে ঘুম থেকে বের হয়ে উঠানে আসলাম, মানে অনেকগুলা বড়ই, আর আমি জানি দেখছি যে আমার এক কাজিন আর কি, ওর নাম হলো নাসরিন, সে বসে আছে মানে গাছে। মানে আমি তো আরো যে ও তার মানে সব বড়িগুলো নিয়ে নিচ্ছে, আর এই পাশটা হলো মানে একটা আমাদের হলো মানে টিনের একটা গোয়াল ঘর, আগের মানে জমিদার বাড়ির মতো তো সিস্টেমটা। তো টিনের মানে গোয়াল ঘর, সেখানে মানে ওই টিনের যে এইভাবে থাকে সেখানে আর হুম। কি, এটাকে কি বলে, হুম। বসে আছে। তো আমি দেখে ভাবলাম না, তাহলে আমাকে যেতেই হবে। হুম। যখন গেলাম, যাওয়ার পরে মানে কিভাবে যে আমি একদম খুব তাড়াতাড়ি করে আমি গাছে উঠে গেলাম, উঠে বসে পড়লাম। বসার পর ভাবলাম যে উম, একটা বড়ি খাই। তো আমি মানে একদম আমার মানে স্পষ্ট, আমি একটা বড়ি, এত সুন্দর বড়িটা ছিল। তো ভাবলাম যে আচ্ছা একটা খাই, নিয়ে আমি জাস্ট হাতে ডলে আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে মানে মনে হচ্ছে যে ও আরো বেশি, মানে এত শব্দ করে মানে এরকম সাউন্ড করে হলো ও খাচ্ছে মানে পাশে আরেকজন। হ্যাঁ, পাশে আমার চাচাতো বোন আর কি। আপনি ওই, দেখছেন তাকে? হ্যাঁ আমি দেখছি, সে তো বসে আচ্ছা। আছে। তো আমি বলতেছি বড়ই খেলে কি এভাবে খেতে হবে তোমাকে, তুমি কি করছো এগুলা? আমার তো আরো মানে মানে লোভ লাগতেছে, বড়ইয়ের যে একটা বিষয়টা থাকে আর কি।
তো ও মানে আমি আমি একটু বিরক্ত হচ্ছি যে ও এই পরিমাণ মানে শব্দ করছে, মানে হলো মানে ও খাচ্ছে আর আমাকে মনে হচ্ছে যে লোভ দেখাচ্ছে, এই একটা বিষয়। তো আমি ভাবলাম যে তার মধ্যেই মানে যারা বড়ই ঘুরতে আসে আর কি, সকালে অনেকেই যায় সেখানে। আর হলো আপনি মানে বিলিভ করতে পারবেন না যে এত পরিমাণ বড়ই পড়ে থাকে। মানে সকালে গেলে আপনি অনায়াসে হলো 1-2 কেজি আপনি একা একজন মানুষ এটা নিয়ে আসতে পারবেন করি, অনেক বড় এরিয়া জুড়ে পড়ে থাকতো। তো সবাই আসছে, আসার পরে আমাকে একজন বলতেছে, এই আফিন্দি, তুমি এই এত এত উপরে বসে আছো কেন? আরে আশ্চর্য, আমি শুধু বসে আছি নাকি? দেখতে পাচ্ছ না, নাসরিনও তো বসে আছে, ওকে কিছু বলো। আল্লাহ আল্লাহ, তুমি পড়ে যাবা, তুমি নামো, তুমি নেমে পড়ো, তোমার আম্মুকে গিয়ে বলবো, তোমার দাদুকে গিয়ে বলবো। আমি বলছি, না না না, আমি তো নামবো না। আর আগে তোমরা ওকে নাও, ও দেখো কিভাবে খাচ্ছে, সারা মানে গাছের বড়ি মনে হচ্ছে ও খেয়ে ফেলবে। ওরা বলে, আরে ওর তো মাথার দুষে ধরছে। নাসরিন কোথা দেখি এখানে আসলো, নাসরিন তো নেই। আমি, তোমরা কি আমার সাথে ফাইজলামি করো? এই যে ও আমার পাশে বসা, মানে ওরা বলতেছে যে তোমার মানে ওর নিশ্চিত ওর মাকে ডাক দাও। তো ওরা হলো 2-1 জন এখান থেকে গেল। তো একজন ছিলেন আমার চাচাতো ভাই, ওনার নাম ছিল মুস্তাকিম, উনি বর্তমানে বাহিরে আছেন। আপনার উনি বলতেছেন, এই আফিন দিয়ে তুমি নামো, কাছ থেকে নামো। বললাম, ভাইয়া তুমি আগে অন্ততপক্ষে নাসরিনকে নামাও, ও নামলে তারপর ও আমার আগে, ওকে ওকে দেখেই তো আমি আসলাম, তার মানে তুমি ওকে নামাও তারপর আমি নামবো। বলতেছে, নাসরিন, তুমি নাসরিন কোথায় পেলা? নাসরিন তো জ্বরে, মানে গতকাল থেকে ও আমাদের সাথে বিকালে খেলেনি, গতকাল থেকে ও হলো মানে একদম জ্বরে, ওর অবস্থা খারাপ। আমি তো ভাবলাম যে এভাবে থাকালাম, মানে দেখতেছি, মানে আমি একদমই এতক্ষণ তো আমি তাকে দেখছিলাম, তার সাউন্ড শুনছিলাম, খাচ্ছে, দেখতেছি যে নেই। বললো, আরে কি করলো ও? তো এই সেম আমি এখানে বসা, তার থেকে একটু উপরে, এই ডালটা এত মজবুত একদমই, এখানে বসা, এভাবে আমি উপরে থাকলাম, এই যে দেখো, আমি একদম হাসতেছি আর শয়তানি করতেছি যে দেখো ও বসে বসে কি করছে। এখন সবাই তো বলতেছে যে তুমি, তখনও দেখতে পাচ্ছেন আপনি হ্যাঁ নাসরিনকে? তখন আমি দেখতে পাচ্ছি, ওরা দেখতে পাচ্ছে না? একদমই হলো মানে ওকে একদম ফুললি আমি দেখতে আর পাচ্ছি। নিচে যারা দাঁড়ায় আছে ওরা দেখতে পাচ্ছে না? না, তো ওদের আমি ভাবতেছি যে টিনের কারণে হয়তো বা ওরা দেখতে পাচ্ছে দেখতে না, পাচ্ছে না। কিন্তু তো আসলে ওরা দেখতেই পাচ্ছে না। না, ওরা দেখতেই পাচ্ছে কারণ না। আর হলো আপনার মুস্তাকিম ভাই, যে মানে তার কথা যে আমি বিশ্বাস করবো, কারণ সে এমন একটা ছেলে ছিল যে থাকে না কেউ ফান করা অযথাই মিথ্যে বলবে বা এটা সেটা বলবে, হুম, ওরকম না আর কি। ও একদমই হলো আপনার মানে যা বলবে সত্যটাই বলবে। তারপর ভাবলাম যে যেহেতু মুস্তাকিম ভাই বলতেছে, আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম, এই তুমি আচ্ছা উপরে থাকো, ওই বড়িগুলো অনেক সুন্দর, মানে মনে হচ্ছে এই যে আমি যা বড়ি দেখতেছি তার থেকে ওই ডালে যে বড়িগুলো আছে সেটা সুন্দর। আমি এইভাবে ধরলাম একটা পাতাতে, মানে একদম হয় না যে আপনার অনেক জোরে বৃষ্টি হয়, হুম। তারপর হলো শিলাবৃষ্টি হয়, সেম ওইভাবে হলো বড়ি পড়ছিল। 3 বস্তা বড়ই হয়ে গেছে। আমার দাদু আসলেন, মানে একদম টিনে তো বুঝেন কিভাবে শব্দ হচ্ছে, হ্যাঁ একদম মানে এত শব্দ। তো সবাই বললো, কি রে, এত বড়ই মানে পড়তেছে। তো সবাই এটা মানে সবাই আসলো, আমার দাদু আসলেন। আসার পর হলো মানে ওনারা প্রথমে হলো আমাদের মানে গ্রামে এটা আগুল বলা হয় আর কি, এটাতে ধান টান নেওয়া হয়। তো এটা দিয়ে হলো এটা মানে ভরে গেছে একদম, সবাই করতেছে। তারপর হলো বললেন যে বস্তা নিয়ে আসো, মানে এটা সহ 3 বস্তা বড়ি হয়ে গিয়েছে। তারপর তো আমাকে, এই যে আমি আমি যখন দেখলাম, যে আমি বলতেছি, নাসরিন, মানে আরে আমার কেন জানি মানে এই ঘাটটা ব্যথা করছিল তখন। তো আমি বললাম, ও আমার আজকে সকাল থেকে কেমন হচ্ছে, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম, বিলিভ করেন মানে উফ, মানে যখন এভাবে আমি শেষ করে, স্বাভাবিক আমি শেষ করে মানে এভাবে থাকালাম, দেখতেছি যে মানে কিভাবে বুঝাবো যে এত ভয়ঙ্কর, মানে দাঁত কেমন, তারপর মানে চুলগুলা হলো একদমই হলো মানে কি বলবো, উঠতেছিল তো উঠতেছিল, তারপর ডালগুলাতে লাগতেছিল, অনেক লম্বা চুল। তো আমার আমার চুলও ছোটবেলা থেকে অনেক বড় আর লম্বা ছিল। তো আমার চুলটা আবার মানে বেনুনি করা ছিল, আম্মু সবসময় রাতে বেনুনি করে দিতেন। তো মানে মনে হচ্ছে যে আমার চুল কেউ মানে টানছে পিছন থেকে। আমি এই একটা চিৎকার দিলাম, একদমই আমার মানে বুঝেন তখন তো। আপনি গাছে? তখন হলো আমি ওই যে টিনের ইয়েতে বসা, ওকে। তারপর আমি তো পড়ে গিয়েছি। আর ওই যে মোস্তাকিম ভাই আরো যারা যারা ছিলেন, যখন আমি টিনে গড় গড় মানে পড়ছিলাম, আমাকে এইভাবে মানে আমি আর তারপর আর আমি কিচ্ছু জানি না, সেন্স বলতে নেই? পারবো না, না একদমই সেন্স নেই।
তারপর হলো আপনার থেকে আমার 3 দিন পর্যন্ত এত পরিমাণ জ্বর ছিল, আসলে সেটা মানে মানে আমার একদম আমার মনেই নেই যে এই 3 দিন যে চলে গেল। আমি যে মানে তারপর যখন আমার সেন্স আসলো, জিজ্ঞেস করলাম, সেটা হলো আপনার বৃহস্পতিবার ছিল। এই থেকে আমার একটা ভয় ঢুকে এখানে গেছে হলো অনেক। হ্যাঁ, ভয় তো পেয়ে গেছি। আর এখানে মানে আমার মনে নেই যে ওই যে চুলটা টানতে গিয়ে এখানে কি জানি একটা লেগে গিয়েছিল আর কি। তারপর হলো আমার এটা ফুলে মানে একদম চোখ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, যেটার মানে হলো আপনার স্পটটা এখনো মানে অপারেশনের মতো দেখতে। এমনি এমনি দেখা যায় না, কিন্তু কেউ যদি খুব বেশি আমাকে মানে খেয়াল করে তাহলে হয়তো বা দেখবে। এটা তো হলো এই একটা ঘটনা, সবাই তো সাক্ষী। আমার মানে এমন অবস্থা হয়ে গিয়েছিল মুখে, মানে একদম যেটা হয় আর কি, একদম ফ্যাকাশে হয়ে। তারপর হলো আপনার অনেক বেশি হলো আহ, লালা জড়তেছিল, মানে আমাকে একদম চেনা যাচ্ছিল না, সবার যে বক্তব্য। তারপর হলো আপনার আমি এই 3 দিন পর যখন মাগরিবের পরে, তো আমার একটা আসলে খুব বাজে স্বভাব ছিল যে আমাদের এখান থেকে মানে অনেকটা দূরে, কিন্তু আমাদের একজন আপুমনি ছিলেন, উনি হলো হিন্দু, মনিকা। তো সন্ধ্যা হলে কিন্তু ওনারা মানে লুলু মানে জোগাড় যেটাকে বলা হয় সেটা দেন। হুম। তো আমি কি করতাম যে মাঝে মধ্যে আমি সেটা করতাম, কেন জানি এটা হতো আমার। ওই দিনই হলো আমি আমাদের ঘর থেকে হলো আপনার ধরেন 100 পা হবে এতটুকু দূরে হলো একটা জাম গাছ ছিল, ইয়া বড় জাম গাছ। উনি হলো 1 বছর আগে মারা গেলেন, আমার রাঙা দাদু যাকে আমরা বলি আর কি। তো এই গাছটাতে আমার কেন জানি মনে হচ্ছিল যে ওই দিনের পর থেকে কিন্তু আমার মানে শুধু উল্টাপাল্টা কাজ করতে ইচ্ছে হতো। কিন্তু আমি বলতাম যে আম্মু আমি তো এগুলো করি না। আম্মু বলতেন, তুমি মানে কি করতেছো এগুলা, তুমি কেন গিয়ে গাছে উঠছো, যদি তুমি পড়ে যাও হাত পা ভেঙে যায়, তুমি মেয়ে মানুষ, কিছু একটা হয়, তোমার আব্বুকে কি বলবো, তোমার বাবা আঙ্কেলকে আমি কি বলবো, তোমার চাচ্চুদেরকে আমি কি বলবো। তখন আমি বললাম যে কিচ্ছু হবে না, টেনশন করো না। ওই দিন হলো আমি মানে ওঠো গিয়ে মানে গাছে উঠে গেছি। এই জাম গাছ তো বুঝেন অনেক হাইট থাকে, হুম। বড়ই গাছটার থেকেও তো অনেক হাইট। উঠে গেলাম, উঠে ধপ করে পড়ে গেছে, আমি নিজেও জানি না। আমাকে মনে হচ্ছে যে এই জায়গাটাতে কে জানি মানে একদম ধাক্কা দিছে। মানে ধাক্কা দিয়ে তাও এমন ধাক্কা না, মানে মনে হচ্ছে যে আমি মনে হয় আমি মানে মারা গেছি। আমি তখন মানে মনে মনে বলতেছি আমি তো মারা যাচ্ছি, তাহলে আমি কলিমা পড়ি। এটা আমার এমনিতেও আসে আর কি, সবসময় আমি যদি একটু অসুস্থ হই, তো আমার আমার জ্বর হলে আমার মনে হয় যে আমি মনে হয় মারা যাব, তো আমি কলিমা পড়বই। এটা মানে আমার একটা অভ্যেস হয়ে গেছে। যখন আমি নিচে পড়লাম, মানে এইভাবে পড়ার পর আমার চোখটা যখন খুললো, মাশাল্লাহ এত সুন্দর, মানে এত সুন্দর একজন মানুষ, মানে এরকম যে মানুষ হয় মানে ধারণার বাইরে। আমি বলতেছি যে উনি, এই যে আমি ব্যথা পেলাম সেটা কিন্তু আমার মানে একদমই আমি ভুলে গেছি। উনি কি? তারপর আমি বলতেছি যে আপনি কে, নতুন আসছেন নাকি, নাকি আমার হলো মানে আমি খুবই উনাকে মানে আকর্ষণীয় ভাবে দেখছি আর জিজ্ঞেস করছি যে আচ্ছা আপনি কি আমার দাদাকে খুঁজতে আসছেন, আমাদের বাড়িতে আসছেন নাকি, মানে কাউকে দেখলে নতুন কাউকে হুম। মনে হয় যে মেহমান হয়তো বা আমার দাদাকে মানে খুঁজতে আসছে এরকম। তো উনি তো কোনো কথাই বলেন না। তো আমি বললাম যে উনার মানে পাগুলা মানে দেখা যাচ্ছিল এত মানে সুন্দর, একদম সাদা একটা হলো আহ, এই যে এটাকে কি জানি বলে, এতটুকু পর্যন্ত জুব্বা। জুব্বা, হ্যাঁ জুব্বা, জুব্বা পরা ছিল, অনেক লম্বা দাড়ি ছিল একদম নাভি পর্যন্ত। তো উনি এই যে এইভাবে হাতটা দিয়ে শুধু এইভাবে এইভাবে করতেছেন, এইভাবে আমি যে এই যে নিচে ছিলাম। তো আমি বললাম এই পড়লেন উনাকে, কিসের উপরে আপনি? নিচে পড়ে গেছি মাটির একদম। উপরে? হ্যাঁ, মাটির উপরে। ভাঙে চড়ে নাই হাত পা কিছু? না, মানে আমি তো ওই ব্যথাই ভুলে গেছি ওনাকে দেখে। আমি তো মানে ভাবছি, আমার তো মনেই হচ্ছে না যে আমি যে এত উপর থেকে পড়ে গেলাম, তারপর হলো ব্যথা পাচ্ছি, এরকম কিছুই মনে হচ্ছে না। হ্যাঁ। উনি তারপর আমি বলতেছি যে আমার একটা মানে স্বভাব কি, যে ধরেন আমি যদি কারো প্রতি বা কাউকে দেখে আমার সম্মান আসে, তো আমি কি করি মানে আমার কেন জানি আমার মনে হয় যে আমি ওনাকে একটু সালাম করব। হুম। এটা আমি খুব ছোট থেকে আমার আম্মুকে দেখতে মানে দেখতে দেখতে বড় হওয়া। তো আমি অটোমেটিকলি আমার মানে আমি হয় মানে ওনাকে সালাম দিব, আর না হয় অটোমেটিকলি ওনার পায়ে আমার হাত চলে যাবে। জি।
তারপর হলো আমি যখন গেলাম মানে এইভাবে পড়লাম একদম ধমরিকে পড়ে একদম নাক এই জায়গাটা আমার কেটে গিয়েছিল, জানি না কিসের মধ্যে কেটে গেল এই জায়গাটা। কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একদমই পেইন পাচ্ছিলাম না, একদম স্বাভাবিক ছিলাম। তারপর তো সেখানে আমি আর বলতে পারি না, তারপর নাকি কেস। সেন্সলেস হয়ে গেছেন হ্যাঁ, আপনি? সেন্সলেস হয়ে গেছি। ওনাকে টাচ করতে পারছিলেন? আমি আমি জানি না, এটা আমি মনে আনতেই পারি না এখন ওকে, পর্যন্ত, এটা আমি ওকে। মানে পারি না। তারপর হলো কেউ হয়তো বা গিয়েছিলেন, তারপর যখন আমার সেন্স আসে বললেন যে আমার মানে ওই অন্য পাশের বাড়ির একজন চাচা, উনি বলার পরে আমাকে গিয়ে নিয়ে আসছেন। তো এটা আমার দাদা ভাইয়া, ওনার সাথে হলো আমি আমাদের বড় মসজিদ বলা হয় আর কি সেটাকে, একদম আমাদের মানে গ্রামের একটা নামকরা মসজিদ, সেখানে হলো আমরা ওই যে বললাম যে আরবি পড়া মানে মক্তবে যাওয়া আর কি যেটা। তো হুজুর যিনি ছিলেন উনি বলতেন যে মানে আফিন্দি তো ও হলো মানে আমার যে কাজিনরা ছিলেন আর কি, তো সবার দেখেই কেন জানি আমি একটু যে বলছেন আর আমি সেটা শিখে নিতাম। তারপর মানে দেখা গেল যে ক্লাস 1 2 পড়া পর্যন্ত আমি, তখনও আমি ভর্তি হইনি কিন্তু আমি, হয়ে গেছে আপনার? হ্যাঁ হয়ে গেছে। আমাকে আমি এখনো আমার আব্বু আম্মুকে বলি মানে মজা করে যে আপনারা তো আমাকে অ আ গোনা কিচ্ছু শেখাননি। তো আব্বু বলবেন যে তুমি তো শিখে গেছো, তোমাকে কিভাবে শেখাবো, অন্যরা পড়তেছে তো তুমি দেখা গেল যে সেখান থেকে শিখে গেছো, বলো বাহ! মা কি করবো। তো তখন হলো আমার দাদা ভাইয়া, উনি মানে হুজুরের কাছে পড়তেন তখন আহ আহ, হারিকেন। তো ওই মসজিদ পর্যন্ত হলো আপনার ওই দিন কি জানি একটা সমস্যা ছিল, আর অ্যাভেলেবেল তো আগে তো আর ওইরকম কারেন্ট ছিল না। তো আমার একদম স্পষ্ট মনে আছে যে হারিকেন নিয়ে, আর আমার দাদা ভাইয়া হলো মানে কি বলবো, ধরেন এই যে বসে আছে সেইভাবে কখনো মানে কোথাও থাকাবে না, সে একদম মানে এই একটু বেশি ভদ্র আর কি যেটাকে বলে। ওই যে যাকে দেখেছিলাম আমি, তখন হলো রাত 9টা। তো হুম। আমাদেরকে একজন প্রত্যেকদিন রাতে গিয়ে নিয়ে আসতেন বিলাল ভাই, উনি ওই দিন আসেন নাই। আমি সাহস করে বলতেছি দাদা ভাই এত এত টেনশন নেওয়ার কিচ্ছু নেই তো, চলো আমরা একসাথে চলে যাব। ও বলতেছে না আমি যাব না, গেলে এখন কি থেকে কি হবে। আর এই জায়গাটার নাম হলো কাটাখালী। হুম। মানে আমার এলাকাতে এই নামটা যে কেউ চিনে জানে এটার মানে বিষয় একদম, আপনি দিনে এই যে এখন এই এই সময়ে এসেও কিন্তু ওইটা তো আমার ছোটবেলার কথা বলতেছি, এই টাইমেও যদি আপনি যান আমার মনে হয় না যে আপনি মানে হয় না যে একদম ইজিলি চলে যাবেন, পারবেন না। একদম চ্যালেঞ্জ, কেউ পারেনি আজ পর্যন্ত, এটা মানে কেউ পারেনি মানে। ওই জায়গা দিয়ে পার হইতে পারে না ইজিলি? না মানে হলো আপনার হয় ঘেমে যাবেন, না হয় আপনি ব্যাক চলে আসবেন, না হয় আপনার মানে বুকে ব্যথা হবে, না হয় দেখা যাবে যে আপনি হাঁটতে পারছেন না, এরকম একটা এখনো হয় সেটা। কি সেটা জঙ্গল? জঙ্গলের মতো এখানে অনেক আগের কবরস্থান ছিল। আচ্ছা। আর এখানে অনেকে অনেক কিছু পেয়েছেন দেখেছেন, বিড়াল, তারপর হলো ওই যে ওইরকম হলো আপনার সাদা শাড়ি পরা ও, মহিলা, এরকম অনেকে, এটা হলো এলাকায় গেলে দেখবেন যে শত শত মানুষ বলতেছে হ্যাঁ আমরা সেটা দেখছি। ওকে। তো সেই জায়গাটাতে সেম উনি মানে বসে এই যে পেট থেকে নাড়ি বুড়ি খুলে উনি ধুইতেছেন। এটা মানে দেখার পর আপনি বলেন যে নিজের চোখে আপনারা দুজন দেখতেছেন তখন মানে আপনার কেমন লাগবে বিষয়টা। আর মানে আমি বলতেছি আরে আমি তো মানে প্রথমে ওনার মুখ দর্শন করলাম তো আমার কাছে তো পরিচিত মনে হচ্ছিল। পরে বললাম, পরে যখন দেখলাম যে উনি এই মানে বিষয়টা করতেছেন, আমার দাদা ভাইয়া ও তো মানে একদমই শেষ। মানে ও হলো ওকে আমি মানে ও তো আমার থেকে হাইটে মানে বড় ছিল, তো আমি মানে ওকে যে দৌড়বো এরকম হচ্ছে না, মানে হাত থেকে হারিকেনটা পড়ে গেছে। আর বই ছিল আমাদের সাথে। তারপর হলো সেখানে আমার একজন মানে চাচা, মানে চাচা বলতে হলো আমাদের গ্রামের একজন চাচা আর কি, উনি আমাদের বাড়িতে 40 বছর ছিলেন, আমাদের জন্ম হওয়া ওনার হাতে, আমাদেরকে লালন পালন করা ওনার হাতে। মানে আমার আব্বুকেও উনি কুলে পিঠে করে মানে মানুষ করেছেন। তো উনি হয়তোবা মানে কোনো একটা কারণে এদিকে আসা, তারপর উনি আমাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন, সেখানে নাম করা আছে হলো ঈদগাহ। ঈদগাহ হলো আপনার অনেক বড় এরিয়া। এই ঈদগাহ পর্যন্ত আমরা আসলাম, আসার পর হলো আমাদের ধরেন আহ, গড় আপনার আরো 1 মিনিটের রাস্তা, তারপর তো ওনাকেও আর দেখি না। চিন্তা করেন মানে। মানে যে নিয়ে আসলো বিপদ থেকে হ্যাঁ, সেও নাই? উনাকে নাই।
আমি তো ওই মানে আমাদেরকে যেখানে ছেড়ে দিলেন সেখানে অবশ্য অনেক বাড়ি ঘর আছে, মানে যে কেউ একটু চিল্লাচিল্লি করলে কেউ চলে আসবে। আমি তো কান্না করতেছি, মানে এমনিতে ন্যাচারালি হলো আমি কান্না করতে পারি না। মানে মেয়ে, আমি একজন মেয়ে, হয় না যে ধরেন আপনি আমাকে একটু বকাচ্ছেন বা আমার টিচার, মানে আমি কান্না করে দিব বা আব্বু আম্মু কিছু, ওইরকম আসলে আমার হয় না। আমার মানে কান্নাটা খুব হার্ড না হলে আসে না আর কি। আমি একদম জোরে জোরে কান্না করছি, পাশের যারা যারা ছিলেন তারা আসলেন। আসার পর তো মানে আসার পর বলতেছেন যে মানে আমি কি, আমাকে বলতেছেন যে তুমি কে, তুমি এখানে কিভাবে আসছো, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি। তোমার ঘর তো এখানে। হ্যাঁ, কিন্তু ওনারা আমাকে বলছেন যে আমি কে, আপনি চিন্তা করেন। আমি ভাবতেছি যে কি হচ্ছে সব? হ্যাঁ, আমি কি মানে কি, আমি আফিন্দি। দাদু, উনি মানে সম্পর্কে দাদু হতেন, তো আমি বললাম যে দাদু আমাকে চিনতে পাচ্ছেন না, আমি আকিকুর রহমান আফিন্দি, উনার উনার মানে মেয়ে। বলে কি আল্লাহ জানে মানে কি, মানে ওনারা ভাবতেছে যে আল্লাহ জানে এটা কি, এরকম। এখন আমার মানে ও তো দাদা ভাইয়া হলো, ও মানে একদম মানে মনে হচ্ছে না যে একটা মানুষ আমার সাথে আছে, যে কেমন জানি একটা হয়ে গেছে আর কি। তারপর একজন চাচা ছিলেন, উনি হলো এসে বলতেছেন দাদা ভাইয়াকে দেখাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। ওনারা মানে শুধু আমার সাথে কথা বলতেছেন, আমি বলতেছি যে দাদা ভাইয়াকে ধরেন, আমরা মানে বাড়ি পর্যন্ত যাই। পরে আবার ওই তাৎক্ষণিক, কিন্তু এই যে আমি বললাম যে আমি যখন বিপদে পড়ি বা আমার একটু কষ্ট হয় তখন আমার মনে হয় যে তাহলে মনে হয় আমি আর বাঁচবো না, কলিমা পড়ে নেই। আমি যখন কলিমা পড়ছিলাম, একদম মানে আমার যা সাউন্ড আসে তা থেকেই মানে আমি হলো কলিমা জোরে জোরে পড়ছিলাম, তখনই আমাদের এলাকায় হলো একজন পাগল আছেন দাঁড়াই, মানে উনি উনি ওই যে ওইরকম কিছু বিষয়, উনার একদম ঈদগাহ যে বললাম আপনাকে, সেখান থেকে আপনার 2-3 হাত দূরত্বে হলো উনার বাড়ি। উনি হলো আপনার প্রচুর সম্পত্তির মালিক, কিন্তু এখন উনি হলো রাস্তায় রাস্তায় ঘুরতেছে। ওনাকে কেউ মানে দেখবে এরকম না, নৌকা এত লম্বা হয়ে যাচ্ছে, চুল মানে চেনার মতো না। উনি এই ওই যে ঈদগার পাশে কখনো দেখতো যে উনার মানে বাসায় চলে আসে কি, তো গ্রামের মানুষরা বলতো দূর ও মনে হয় পাগল হয়ে গেছে এসে, এখন আসলে সে সত্যিই পাগল হয়ে গেছে। আপনাকে এমন এমন কথা শোনাবে যে আপনি বলবেন কি বলে, কিন্তু আপনি যখন সেটা নিয়ে একটু ভাববেন তখন বলবেন আমার সাথে তো এটা 2 দিন আগে ঘটে গেল, সে এটা কিভাবে জানে, মানে এরকম হয়ে গেছে বিষয়টা। তো সে আসলো, আমি বলতেছি দাঁড়াই ভাই, দাঁড়াই ভাই, তুমি দেখো না। আরে আফিন্দি তুমি, কি হয়েছে তোমাদের, দেখেন ও কিন্তু আমাদেরকে চিনলো, কিন্তু অথচ আগে যারা ছিলেন তারা কিন্তু কেউ আমাদেরকে চেনেননি। তারপর আমি বললাম ও তার মানে আমি বেঁচে আছি, ওই যে আমি কলিমা পড়লাম, আমি ভাবতেছি ও আচ্ছা তার মানে আমি বেঁচে আছি। ওকে। তো ও যখন চিল্লাচিল্লি করতেছে সবাই এমনি তো ওর প্রতি খুব বেশি বিরক্ত, তো গিয়ে টেনে হিচড়ে নিয়ে আসছে 2-1জনকে। তারপর আমরা বাড়ি পর্যন্ত গেলাম। আমার মানে আব্বু বললেন তোমাদের আর যাওয়া লাগবে না, পড়ালেখা করা লাগবে না, এমনিই পড়ো, কিন্তু ভালো রেজাল্ট টেজাল্ট এগুলো কিচ্ছু না, আমার মানে বাচ্চা বাছুক। আমার আমার মানে আমার আব্বু হলো আমাকে মানে অনেক বেশি আগলে রাখেন এখনো। আপনি তো ঢাকাতেও এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন আপনি। হ্যাঁ, ঢাকার ঘটনাটা হলো রিসেন্ট হয়েছে। বলো। সেটা হলো আমি একটা মানে শুটিংয়ে গিয়েছিলাম আফতাবনগরে। হুম। তো আমাদের সেখানে রিনা খান ম্যাম, শহীদ চিশতি ওনারা ছিলেন, আমরাও ছিলাম। আমাদের প্যাকআপ হতে হতে 1:30 বেজে গেল রাত। সেটা দুর্ভাগ্যবশত উম, হওয়ার পর যারা লাইটম্যানে ছিলেন, তো ওনারা বলতেছেন যে আপু আমরা এক মানে কাজ করি, আপনাকে বাসা পর্যন্ত, আমরা তো ওই দিক দিয়ে যাব, তো বাসা পর্যন্ত আপনাকে দিয়ে আসবো। বললাম ঠিক আছে, আমার জন্য আরো ভালো। আর না হয় মানে হাউসের যে সাইমা আপু উনি বলছিলেন যে আফিন্দি তুমি এক কাজ করো, তুমি না হয় থেকে যাও। তো আমি বললাম আমার তো বাসা থেকে মানে অ্যালাউ না, হুম। আমি কাজ করব ঠিক আছে, যত রাত হোক চলে আসবো, মানে আব্বু আম্মু বেশি টেনশন করেন। হুম। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু ওনারা আছে তুমি চলে যাও। তো সেখান থেকে হলো সাঁকু ছিল, সাঁকুটা পার হলাম, ওনাদের সাথেই ছিলাম। তো তার মধ্যে ওনাদের একটা জরুরি কল আসলো, বললেন যে আমাকে বাসা পর্যন্ত দিবেন, একজনকে রেখে গেলেন। ওনার বাসা হলো আমার বাসা থেকে কোন চার জায়গা এটা? সেটা হলো আপনার মেরাদিয়া বাজার। বাজার, ওকে। হ্যাঁ, আপনার বাসা কোথায়? আমার বাসা হলো বনশ্রী। ওকে। এপার ওপারই তো। হ্যাঁ, হুম। এপার ওইপার।
তো মেরাদিয়াতে হলো অনেক বেশি মানে ময়লা রাখা হয়, সঠিক। আর হলো মানে খুব বাজে একটা পরিবেশ। বাজারের ওইখানটায়। হ্যাঁ হ্যাঁ, হুম। বাজারের ওইখানটা। তো উনি চলে যাওয়ার পর ওই যে যেই ভাইটা, ওনার নাম কি জানি ছিল, তো উনি দাঁড়িয়ে আছেন, আমিও। এখন তো কোনো রিক্সা অটো কিছুই পাচ্ছি না। অনেকক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানোর পর আর আমার খুব একটা মানে বাজে স্বভাব, সেটা হলো হয় না যে মানুষ কি ধরেন এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওকে, আমি হলো রাত হলে কি হলো আমার, আমি তো এদিক সেদিক দেখবই, এটা হুম। হলো আমার মানে স্বভাব। তো আমি কি করছি যে এমনি হলো যে রিক্সা পাচ্ছি না, দুজনকে পেলাম, বলছে যে মামা যাবেন, বলে না না যাব না। তারপর দাঁড়িয়ে আছে, আমি হলো আমার কেন জানি মনে হলো ওই যে ময়লার পাশটাতে চোখ পড়লো, কি জানি মনে হচ্ছে, তো আমি এতটা মানে কেয়ার করিনি, যে থাক। উনি বলছেন আপু দেখেন আমাকে আরিফ ভাই কল দিচ্ছেন, আমার এখনই যেতে হবে, আমি জানি না কি জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে। উনি উনি বারবারই আমাকে বলতেছিলেন যে আপু আপনাকে ছেড়ে যাওয়া ঠিক হবে না, আর আমি তো ওই যে আমার হলো সব সময় হলো দুঃসাহসটা বেশি। আমি বলতেছি ধর তাহলে কি হয়েছে, আপনি আমাকে রেখে যাচ্ছেন, আমি একটা যে কোনো একটা, এই তো আমার বাসা 1 মিনিট লাগবে মারাদিয়া বাজার থেকে, তাহলে অসুবিধা নেই। উনি বললেন দেখেন আপু পরে কিন্তু যদি ওনারা আপনাকে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু এইভাবে বলবেন না। মানে এক যাই হোক মিনিটের পথ আপনার এদিক ওদিক বাসা। হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, এটা আমি আসলে এখন মানে একদম লাইভ একটা প্রোগ্রামে বলে দিচ্ছি, ও এই পর্যন্ত তাহলে চলেই যাচ্ছে। তো উনি বললেন যে এই বিষয়টা যেন হাইড থাকে, আপনি মানে জানাবেন না যে আমি যে আপনাকে এখানে রেখে গেছি। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ওকে বলবো না। তারপর আমি দাঁড়ালাম, রিক্সা তো আর পাচ্ছি না, মনে হয় আমি 20 থেকে 25 মিনিট দাঁড়ালাম, তারপর একটা কোথা থেকে জানি একটা রিক্সা পেলাম, পাওয়ার পরে বললাম যে মামা আমি তো বনশ্রীতে, এই তো আপনি 1 মিনিট গেলেই আমার বাসা, জি ব্লকে। উনি বলতেছে যে এদিকে তো গেট বন্ধ। হ্যাঁ আমি জানি অ্যাপার্টমেন্টের গেটগুলো মানে বন্ধ হয়ে গেছে, আর ওই পাশে গেলে আমার অ্যাপার্টমেন্টের গেটও বন্ধ, তাহলে আপনি এক কাজ করেন আমাকে একটু ঘুরে আর একটু সামনে একটা রাস্তা আছে সেদিকে নিয়ে যান, ওইটা হলো ময়লা জায়গাটা ক্রস করে হলো যেতে হয়। তারপর উনি বললেন আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে টাকা বাড়ে। মামা কোনো সমস্যা নেই, কয় টাকা বাড়ে, 20 টাকা, আমি আপনাকে 100 টাকা দেবো। উনি বললেন আচ্ছা, উনি মানে খুশি, নিয়ে যাবে। উনি আর আমি মানে উনি বলতেছেন মামা আমি তো মানে আমার ওই যে অটো আর কি, অটো রিক্সা যেটা, যে মনে হয় আমার ব্যাটারি বসে গেছে, সেটা তো স্টার্ট হচ্ছে না। আমি বললাম, মামা এটা কেমন কথা বলেন, দেখেন একটু চেষ্টা করুন। উনি বলেন আচ্ছা ঠিক আছে। তারপর একটানে একদম এই যে ময়লার একদম মানে সামনে চলে গেছেন উনি, গিয়ে আবার বন্ধ হয়ে গেল। এখন উনিও টেনশন, উনি প্রচুর ঘামতেছিলেন, আমিও জানি না কেন এতক্ষণ কিন্তু আমাদের মানে এত গরম লাগেনি। তারপর হলো উনিও জানবেন, এখন ওনার পরিচয়টা তো আমি জানি না, উনি নিজেও জানবেন যে তখন আসলে আমার অবস্থাটা কি হয়েছিল। যখন তাকাচ্ছি এই যে আমি আমি বলতেছি মামা দেখেন এই ময়লার সামনে একদম নিয়ে আসছেন, এত বাজে গন্ধ এমন হচ্ছে, হুট করেই মানে চোখ পড়লো যে মানে কি বলবো, মানে এত ময়লার মধ্যে কে জানি মানে এইভাবে হাত এইভাবে এইভাবে করে মানে খাচ্ছে। মানে দেখতে তো বোঝেনি আপনার কেমন লাগবে, আর আমি লাইভ দেখেছি। আমি বলতেছি মামা, মামা দেখেন, মানে ওনাকে আমি টাচ করছি, কারণ আমার তো কিছু করার নেই, আমি এরকম একটা জিনিস দেখছি। আমি বলতেছি মামা আপনি, ওনার কাঁধে আমি বারবার বলছি, উনি বলে কি, মামা দেখেন না কি অবস্থা, বলে আমি আমি থাকাতে পারবো না, আমার জানি শরীর খারাপ করতেছে, আপনি এক কাজ করেন এখান থেকে হেঁটে চলে যান। মামা আমি তো আপনাকে এখানে রেখে যাব না, কি বলতেছেন এটা, এখানে আপনাকে রেখে যাবো আর এটা কি মানে, মামা দেখেন না আপনি। উনি বললেন না আমার আমার তো মানে এই সাইড মানে ঘাড়ে কি জানি হচ্ছে, আমি ওই সাইড থাকাতে পারছি না। আমরা আরে আজব মামা, কি আপনি কেন, আমি বলতেছি যে দেখেন মাত্র শুটিং শেষ করে আসলাম, এখন আপনি আমার সাথে রিয়েল লাইফে নাটক করতেছেন। আমার দরকার নেই মামা, আমি আপনাকে তো বলছি না হয় এই নেন টাকা। উনি তো আর নড়তেছে না একদমই, উনি মানে স্টিফ হয়ে গেছে হ্যাঁ। শরীর, পাথর হয়ে গেছে। আর এগুলো দেখে হলো আমার মানে একদম অটোমেটিকলি চোখ দিয়ে পানি পড়ছে, জানি না আমি কেন। তারপর যখন মানে কি বলবো, যে এই যে মানে হাত থেকে মনে হচ্ছে যে রক্ত বেয়ে বেয়ে পড়ছে, একদম মানে একদম এই বরাবর, আর হলো এই 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 বরাবর, এভাবে খাওয়ার পরে মানে এরকম এরকম করছে আর মনে হচ্ছে। এখন আপনি আমার জায়গায় থাকলে কি করতেন চিন্তা করেন তখন। মানে আমি তো এর মধ্যে হলো, যেহেতু আমি শুটিং এ ছিলাম, আমার মধ্যে মানে ব্যাগ ছিল আমার সাথে, তারপর প্রপস গুলারও ব্যাগ ছিল সাথে, মানে আমি যে এগুলা নিয়ে আবার একা হেঁটে যাব সেটা তো সম্ভব ছিল না। তারপর হলো ওই যে বললাম যে আমার সবসময় মনে হয় তো আমি তো এখন মারা যাব, তাহলে দোয়া আর কি করি। করার, হ্যাঁ আমি দোয়া পড়ি কলিমা পড়ি।
আমি পড়তেছিলাম, ওই মামাও পড়তেছে আমার সাথে সাথে। উনি বলতেছে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানে আমি বলতেছি মামা শুদ্ধ করে বলেন। মানে উনি আর কি ভুল বলতেছিলেন। তো উনি বললেন আচ্ছা আচ্ছা, আপনি আমাকে পড়ান, আপনি আমাকে পড়ান। তখন কিন্তু উনি কিছু একটা দেখছেন, কিন্তু উনি সাহস পাচ্ছেন না আমাকে বলতে। ভাবতেছেন যে একটা ছোট মেয়ে যে হয়তো বা ভয় টয় পাবে, বা ও বাসা পর্যন্ত কিভাবে যাবে। কিন্তু উনি পরে হলো বাসার সামনে এসে স্বীকার করছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি স্বীকার করেননি। তারপর যখন আমরা দোয়া পড়লাম, মানে কি বলবো, একদমই মনে হচ্ছিল সব স্বাভাবিক। কেউ ছিল না ওখানে? না, একদম দেখেন আমার মানে গায়ের লোম দাঁড়িয়ে গেছে। উফ, মানে একদমই সব স্বাভাবিক। ওই মামা কি করলেন যে উনি কিভাবে জানি একদম মানে রিক্সাটাকে ঘুরিয়ে নিলেন। নেওয়ার পর মানে যখন একদম একটান, বললাম না আমার বাসা 1 মিনিটের দূরত্ব, যখন আমি গেটের নিচে আসলাম উনি রিক্সা থেকে ধুম করে বসে পড়লেন, মানে একদম নিচে বসে উনি বলতেছেন যে উম, আমাকে ভাড়া দেওয়া লাগবে না, আমি যে আপনাকে বাসা পর্যন্ত নিয়ে আসছি, মানে এটাই অনেক, আর আমি আমি যে এখন পর্যন্ত বেঁচে আছি। তা আমি বললাম না মামা ভাড়াটা নেন। আর হলো ঘেমে উনি বলতেছেন যে মানে ব্যাগ, আর এই যে ব্যাগ ছিল আমার সাথে যে নিচে রাখা, সেটাও আমি ভুলে গেছি। তো আমি মানে নেমে দেখি আমার শরীর এত কাঁপতেছে, মানে কোনো শক্তিই পাচ্ছি না। আমি যে আবার মানে বাসার গেটে ঢুকবো, তারপর আমার মানে 4 নম্বর ফ্লোরে থাকি, সেখান পর্যন্ত মানে 12টার পর হলে লিফট বন্ধ হয়ে যায় অ্যাপার্টমেন্টের নিয়ম। এখন উনি আমি এখন পানি, তো আমার একটা মানে স্বভাব হলো, আমার আম্মু বা আমার আব্বু সবসময় বলবেন যে, তুমি সাথে হলো তুমি ঘড়ি রাখবা আর পানি রাখবা। তুমি অনেক সময় ফোন হাতে নিতে পারবা না, এই যে তোমার দরকার পড়ছে তুমি টাইমটা দেখে নিবা। এই তোমার এখন পানি পিপাসা পাচ্ছে, তুমি তোমার ব্যাগে থাকলে তুমি পানিটা খেয়ে নিতে পারবা। তখনই হলো মানে আমরা পানি খাওয়ার পরে মানে একটু মনে হলো যে শান্তি। আমি যে মানে বাসায় কল করব আমাকে নেওয়ার জন্য, মানে সেটা আমার মানে মাথায় আসতেছিল না। তারপর তো যাই হোক, নক করলাম, দারোয়ান গেট করলেন, খোলার পর তো উনি একদম আমার দরজা পর্যন্ত দিয়ে আসলেন। তারপর বাসা যাওয়ার পর তো মেকআপ রিমুভ করলাম, ফ্রেশ হলাম। তারপর কি আবার? ওয়াশরুমে কিন্তু যাইনি, হুম। ওয়াশরুমে যাইনি। ওয়াশরুমে না গিয়ে, কারণ আমার তো একটা ভয় এখন, আমাকে তো বারবার বলা হচ্ছে যে মানে কি তোমার মুখের এই অবস্থা, তোমার ফেসের এই অবস্থা, তোমাকে দেখতে এমন লাগছে, কি হয়েছে, কি আসে বিষয়। কিন্তু আমি ভাবতেছিলাম যে আমি বাইরে থেকে আসছি, ওনারা কি থেকে কি ভাববেন। যাই হোক, আমি আমার রুমে গিয়ে দরজা লক করে আমি ভাবলাম যে ওয়াশরুমে যাই। তখন একটু সাহস করে মানে ওয়াশরুমে ঢুকলাম, যে ছোট ভেন্টিলেটরের যে জানালাটা থাকে, সেটা হয়তো বা মানে ভুলবশত, যে খালা আসেন উনি সবসময় এটা এটা উনাকে আমি দায়িত্ব দিয়ে রাখি যে সন্ধ্যার পরে এটা আপনি, মশা ঢুকে যায়, আপনি এটা বন্ধ করে রাখবেন। ওই দিন উনি কেন জানি সেটা বন্ধ করেননি। তখন হলো মানে আমি এমনি জাস্ট হাতগুলো ধুচ্ছিলাম, ধুয়ে দিয়ে এইভাবে মুখে পানিটা নিলাম, এত গরম একটা হাওয়া এসে ঢুকলো। তো আমি ভাবলাম যে হয়তো বা আমার গরম লাগছে এরকম কিছু। এভাবে তাকালাম যখন, ও মা, একদমই মানে ওই মুখটা চিন্তা করেন। আর এই মানে একদম মানে রক্তাক্ত, মানে এই যে হাতগুলো এমন করে একদম মানে থাকিয়ে আছে। আমি তো মানে উম, একটা মগ ছিল, সেটা হলো মানে আমি কিভাবে জানি আমি ফেলে দিচ্ছি আমি জানি না। আম্মু হলো মানে ওই পাশ থেকে সাউন্ড করছেন যে কি হয়েছে, নাকি আমার মানে কোনো সমস্যা হলো। তো আমি যে কথা বলবো মানে এটাও বলতে পারছি না, আমি মানে বসে পড়ে গেছি এই যে নিচে একদম ফ্লোরে। তো আর ট্যাপ ছাড়া ছিল, কিন্তু ওই যে নিচের যে বালতি ট্যাপ যেটা থাকে সেটা হলো আমি ছেড়ে দিয়েছি। তো পানি আছে, আমি আবার ভিজে গেছি, কিন্তু এখন মানে মনে হচ্ছে যে মানে আমি বারবারই এইভাবে যাচ্ছি আর কি পিছনে। আর মনে কিন্তু ঢুকতে পারতেছে না, কেন জানি মানে মনে হচ্ছে আর কি যে সে মানে যে আসছে না, যে এটা জানালা দিয়ে সে ঢুকে আমার কাছে আসবে, সেটা কেন জানি পারছে না। তারপর আমি ওই যে বললাম যে এই আমার মনে আসে আমি যখন বিপদে আসি, তখন আমি কালিমা পড়ি নাই, কিন্তু আমি লা হাওলা কথা যখন পড়লাম, তখনই হলো মানে ধুম করে একটা মানে মানে বাতাস এসে একদম আমার এই যে এই বরাবর একদম লেগে, আমি একদম কিন্তু 2 দিন পর্যন্ত আমার এই জায়গাটা একদম লাল হয়েছিল, মানে কান পর্যন্ত একদম, মানে এই সাইড পর্যন্ত। পরের দিন আমার শুটিং ছিল বিটিভিতে, তাও আমি করতে পারিনি। ওনাদেরকে আমি মানে প্রুভমেন্ট দেখিয়েছি যে দেখেন আমার এই অবস্থা।
তারপর ওনারা বললেন আচ্ছা, কিন্তু বুঝেন তো একটা মানে শুটিং ফাঁসানো মানে কি। প্রি-ইউনিট ফেসে। তো আপনার হলো এই মানে 2 দিন পর হলো আমি ফরাজিতে ডক্টরের কাছে গেলাম। আমার একজন পরিচিত ডক্টর আছেন। তো উনার কাছে গেলাম, উনি বললেন যে এটার তো কোনো ট্রিটমেন্ট নেই। এটা কিভাবে হলো বা পড়ে গিয়েছিলেন কিনা? এখন আমি তো উনাকে যে এটা বলছি উনি তো এটা বিশ্বাসই করছে না। বলে মানে আফিন্দির মাথা নষ্ট হয়ে গেছে, আর কিছু না। ঠিক আছে মা, তুমি রেস্ট নাও, তুমি মনে হয় ইদানিং বেশি একটু কাজ করছো, দু একটা কাজ বললা যে তুমি হাতে নিয়েছো, কিন্তু এখন একটু তুমি মানে রেস্ট নাও। ও মাই গড! মানে এবং এই ঘটনাগুলো না কাউকে ব্যাখ্যা করা সম্ভব, না বিশ্বাস করানো সম্ভব। যার সাথে ঘটে খালি সেই জানে।